ডিয়ার স্টুডেন্টস, আমি শুভাশিস ভট্টাচার্য, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 4 সিসিএফ সিস্টেম তোমরা যারা পড়ছো, তোমাদের আমি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সাবজেক্ট করাচ্ছি। আর আজকের আমি নতুন চ্যাপ্টার তোমাদের শুরু করছি, ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিং। কারণ তোমাদের ইন্টারনাল পরীক্ষা এসে গেছে, অনেক কলেজেতে কিন্তু দেখছি যে ডিপার্টমেন্ট আছে, ব্রাঞ্চ আছে, তারপরে তোমার হচ্ছে কি হায়ার পারচেস আছে। এই চ্যাপ্টারগুলোকে তো আমাকে করিয়ে দিতে হবে। এর আগে আমি কনসাইনমেন্ট করিয়েছিলাম, ইন্স্যুরেন্স ক্লেম আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছিলাম। তো আজকের আমি ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিং চ্যাপ্টার শুরু করছি, মন দিয়ে শুনবে। আর যেটা বলার, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, একটু লাইক করবে ভিডিওগুলো, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবে। তো অঙ্কটাকে আমি প্রথমে পড়ছি, তার আগে আমাকে ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিং এর ব্যাপারে, মানে ডিপার্টমেন্টের ব্যাপারে একটু আমাকে ব্যাকগ্রাউন্ড তো দিতে লাগবে, একটু ইন্ট্রোডাকশন তো দিতে লাগবে। শোনো, ডিপার্টমেন্ট কাকে বলে আগে বলবো। মানে বিজনেস যখন বড় হয়, বিজনেস কনসার্ন যখন বড় হয়, তখন বিজনেস কনসার্নগুলোকে ছোট ছোট পার্টেতে কিন্তু মানে স্প্লিট অফ করা হয় বা ভাগ করা হয়। তো এই ভাগ করা পোর্শনগুলো মানে স্প্লিট অফ পোর্শনগুলো কখনো ব্রাঞ্চ হয়, কখনো আবার ডিপার্টমেন্ট হয়। কিন্তু বেসিক ডিফারেন্স বিটুইন ব্রাঞ্চ অ্যান্ড ডিপার্টমেন্ট কি না, ডিপার্টমেন্ট আর অলওয়েজ লোকেটেড আন্ডার দ্য সেম রুফ। তার মানে একটা ডিপার্টমেন্ট এখানে আর একটা ডিপার্টমেন্ট মুম্বাইতে, এরকম কিন্তু কখনো হবে না। ডিপার্টমেন্টগুলো কিন্তু সবসময় কিন্তু একই ছাদের তলা থাকবে, whereas ব্রাঞ্চগুলো কিন্তু সবসময় যে একই ছাদের তলা থাকবে এরকম কোনো মানে নেই। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, ইভেন কান্ট্রির বাইরেও কিন্তু ব্রাঞ্চ কিন্তু থাকতে পারে। তাহলে এইটা হলো আমাদের বেসিক ডিফারেন্স বিটুইন ব্রাঞ্চ অ্যান্ড ডিপার্টমেন্ট। দুজনেই কিন্তু একটা বিজনেসের স্প্লিট অফ পোর্শন, তার মানে এদের একটা মাদার কনসার্ন থাকে, কিন্তু ডিপার্টমেন্টগুলো নিজেদের মতন কিন্তু স্বাধীনভাবে কিন্তু ওরা মানে বিজনেস করে। কিন্তু মানে কোন ডিপার্টমেন্টটা কিরকম প্রোগ্রেস করছে, মাদার কনসার্নকে তো সেটা জানতে লাগে। তো কোন ডিপার্টমেন্টটা কিরকম প্রোগ্রেস করছে সেটা জানার উপায় কি না, এদের ইন্ডিভিজুয়াল নেট প্রফিট আমাকে বার করতে হবে। তাহলে এদের ইন্ডিভিজুয়াল নেট প্রফিট দেখে আমরা মানে বুঝতে পারবো, মানে বিজনেস যে মাদার কনসার্ন সে বুঝতে পারবে যে কোন ডিপার্টমেন্টটা প্রোগ্রেস কিরকম। তো ইন্ডিভিজুয়াল নেট প্রফিট বার করার জন্য আমাদের কি করতে লাগবে না, ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা তৈরি করবো অ্যাজ ইউজুয়াল, যেরকম আমরা ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করি। তবে আলাদাভাবে কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টের জন্য ট্রেডিং পিএল করবো না, আমরা কলাম ওয়াইজ মানে কলামার ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করবো। ঠিক যেরকম ভাবে আমি এখানে কিন্তু ঘরটা টেনে রেখে দিয়েছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়। এইবারে একটা ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমাদেরকে তৈরি করতে হবে, সেখান থেকে ডিপার্টমেন্টাল নেট প্রফিট বার করতে হবে। তারপর যদি কিছু আনঅ্যালোকেটেড এক্সপেন্সেস থাকে, মানে যেগুলোকে আমরা ডিপার্টমেন্টাল ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো না, তার জন্য আমাদের একটা জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কিন্তু সব আনঅ্যালোকেটেড এক্সপেন্সেস গুলো আসবে, প্লাস আর কি আসবে আমাদের জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। এই জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা কম্বাইন নেট প্রফিটটা পাবো, ঠিক আছে। কিন্তু জেনারেল নেট প্রফিটে শুধু যে আনঅ্যালোকেটেড এক্সপেন্সেস গুলো আসবে তা না, আরো কিছু আছে। যেরকম এই ডিপার্টমেন্টগুলো কিন্তু নিজেদের মধ্যে কিন্তু মাল কেনা বেচা করে, ঠিক আছে। একটা ডিপার্টমেন্ট আর একটা ডিপার্টমেন্টকে কিন্তু মাল সেল করতে পারে। এবারে একটা ডিপার্টমেন্ট যদি আরেকটা ডিপার্টমেন্টকে মাল সেল করে, সেক্ষেত্রে জার্নালটা কি হয়, জার্নালটা হয় রিসিভার ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গিভার ডিপার্টমেন্ট। মানে আমরা ডিপার্টমেন্টাল ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যখন করবো, ক্রেডিট সাইডে বসাবো বাই রিসিভার ডিপার্টমেন্ট, আর ডেবিট সাইডে বসাবো টু গিভার ডিপার্টমেন্ট। যেহেতু ওয়ান টাইমটি টাকাটা আমাদের উল্টো উল্টো ঘরে বসাতে লাগবে, মানে রিসিভার ডিপার্টমেন্ট বলে বাই রিসিভার ডিপার্টমেন্ট বলে টাকা বসাবো আমরা গিভার ডিপার্টমেন্টের ঘরেতে, আর টু গিভার ডিপার্টমেন্ট বলে টাকাটা বসাবো আমরা কিন্তু রিসিভার ডিপার্টমেন্টের ঘরেতে। তাহলে একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টকে যদি কস্ট প্রাইসে মাল ট্রান্সফার করে, সেক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না, শুধু এই এন্ট্রিটা করেই কিন্তু আমরা ছেড়ে দেবো, আর কিন্তু কোথাও কোনো এফেক্ট আসবে না। কিন্তু প্রবলেমটা হবে একটা ডিপার্টমেন্ট যদি আরেকটা ডিপার্টমেন্টকে সেলিং প্রাইসে মাল সেল করে, সোজা কথা একটা প্রফিট যদি মাল সেল করে, এবং যাকে মাল সেল করছে, যে ডিপার্টমেন্টকে মাল সেল করছে, তার স্টকের মধ্যে যদি যার থেকে মাল কিনলো তার কিছু মাল যদি ঢুকে থাকে, তখন তার উপরে যে প্রফিটটা মানে যে সেল করছে সে আর্ন করে, সেটাকে আমরা বলি আনরিয়ালাইজড প্রফিট। সোজা কথা একটুখানি গুছিয়ে বলে দিই, দেখো এ ডিপার্টমেন্ট বি ডিপার্টমেন্টকে মাল সেল করছে, এবারে বি ডিপার্টমেন্ট মানে অ্যাট নর্মাল সেলিং প্রাইস মানে প্রফিটে মাল সেল করছে। এবার বি ডিপার্টমেন্ট কি করছে না, এই ডিপার্টমেন্টের থেকে যদি পুরো যে মালটা কিনেছিল এই ডিপার্টমেন্টের থেকে যদি পুরো মালটাকে যদি সেল করে দেয়, সেক্ষেত্রে পুরো প্রফিটটাকে কিন্তু যেটা এই ডিপার্টমেন্ট আর্ন করেছিল, বি ডিপার্টমেন্ট সেটা রিয়েলাইজ করে নিতে পারছে, কারণ পুরো মালটাকে কিন্তু সে সেল করে দিয়েছিল। কাজে এ যতখানি প্রফিট বি এর উপরে করেছিল, সেই প্রফিটটা বি কিন্তু মার্কেট থেকে পুরোটা কিন্তু রিয়েলাইজ করে নিতে পারছে।
কিন্তু বি ডিপার্টমেন্ট যদি এর থেকে যে মালটা কিনেছিল সেটা যদি পুরোটা না সেল করতে পারে, পুরোটা না সেল করা মানেই হলো কি স্টকে পড়ে থাকা, আনসোল্ড গুডস মানেই হলো স্টকে পড়ে থাকা। তাহলে তার উপরে যে প্রফিটটা, এবার নিশ্চয়ই বুঝতে পারছো, সেটাকে কিন্তু বি ডিপার্টমেন্ট রিয়ালাইজ করতে পারছে না। এইটাকে বলা হয় আনরিয়ালাইজ প্রফিট। তার মানে যখন একটা ডিপার্টমেন্ট আর একটা ডিপার্টমেন্টকে সেলিং প্রাইসে মাল ট্রান্সফার করবে এবং যাকে ট্রান্সফার করছে তার স্টকের মধ্যে যদি অন্যজনের থেকে, মানে যার থেকে মাল কিনলো, সেই কেনা মালের অংশ যদি থাকে, তার উপরে যে প্রফিটটা সেটা যে ট্রান্সফার করছে, ট্রান্সফারার ডিপার্টমেন্ট মানে আর্ন করছে, সেটাকে বলা হয় আনরিয়ালাইজ প্রফিট। তো সেই আনরিয়ালাইজ প্রফিট গুলো কিন্তু আমাদের এই জেনারেল প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে নিতে হবে। কারেন্ট ইয়ারের যেটা আনরিয়ালাইজ প্রফিট সেটা জেনারেল প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে 2 করে দিতে হবে, কারণ কি আনরিয়ালাইজ প্রফিটটা আমাদের এক্সক্লুড করে দিতে হবে প্রফিট থেকে। তার মানে ডিপার্টমেন্টাল নেট প্রফিট যেটা, সেটা আমরা আগে জেনারেল প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে ট্রান্সফার করব, আর ডেবিট সাইডে যেটা আনরিয়ালাইজ প্রফিট সেটাকে আমরা লিখছি মানে কি অটোমেটিক্যালি আমরা মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, এবার অনেক সময় কিন্তু লাস্ট ইয়ারের কিছু প্রফিট প্রভিশন বা আনরিয়ালাইজ প্রফিট থাকতে পারে, সেটাকে আমাদের জেনারেল প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে বাই প্রফিট প্রভিশন বিডি বলে আমাদের লিখতে লাগবে। তাহলে এই এখন আমি যে অঙ্কটা করাবো এটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড মানে লেভেলের সাম, এবং এরকম অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। আর ডিপার্টমেন্টের বেশি অঙ্ক আমি করাবো না, অল্প অঙ্ক করাবো, দেখবে সে তার মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আর আমার যেটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো। তো অঙ্কটাকে আমি একটুখানি পড়ছি, যথারীতি যখন আমি চ্যানেলে আপলোড করব তোমরা ডেসক্রিপশনে গেলে লিংক পাবে, সেখান থেকে অঙ্কটাকে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, আর এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট সাম। আচ্ছা, বলছে এ কোম্পানি হ্যাজ 2 ডিপার্টমেন্টস, ক্লথ ডিপার্টমেন্ট অ্যান্ড টেলারিং ডিপার্টমেন্ট। Cloth department sells goods to tailoring department at its usual selling price. Cloth टेलरिंग के यूजुअल सेलिंग प्राइस माल ट्रांसफर करे। फ्रॉम द फॉलोइंग पार्टिकुलर्स प्रिपेयर अ डिपार्टमेंटल ट्रेडिंग एंड प्रॉफिट एंड लॉस अकाउंट फॉर द ईयर एंडेड 31 मार्च 2025, যেটা আমি অলরেডি কিন্তু টেনে রেখে দিয়েছি। মানে বুকস অফ বলে উপরে কোম্পানি নাম দিতে হবে, মানে যে মাদার কনসার্ন, এখানে কিছু নাম নেই মানে ডট ডট দিয়ে দেবো। তো ডিপার্টমেন্টাল প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2025। আচ্ছা, তো আমাদের ওপেনিং স্টক বলে দেওয়া আছে দুজনেরই, পারচেজ বলে দেওয়া আছে দুজনেরই। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস যদি একজনেরই দিয়ে দেওয়া আছে, সেলস দুজনেরই দিয়ে দেওয়া আছে, সেলিং এক্সপেন্সেস দুজনকারই দিয়ে দেওয়া আছে। ট্রান্সফার ফ্রম ক্লথ ডিপার্টমেন্ট টু টেলারিং ডিপার্টমেন্ট, ক্লথ টেলারিং কে ট্রান্সফার করেছে, তো ক্লথের ঘরে আমাদের দিয়ে দেওয়া আছে 9 লাখ। আর বলে দিয়েছে যে স্টক অন 31 মার্চ 25, তাহলে এটা হলো আমাদের ক্লোজিং স্টক। এবার বলছে দ্য স্টক ইন টেলারিং ডিপার্টমেন্ট ইজ অ্যাজিউম টু কনসিস্ট 80% ক্লথ এন্ড 20% আদার এক্সপেন্সেস। বলে দিয়েছি যে টেলারিং এর স্টকের মধ্যে 80% ক্লথের মাল সবসময় থাকে আর 20% অন্য মাল থাকে। ঠিক আছে, এই যে 80% যেটা ক্লথের মাল থাকে তার উপরে আমাদের আনরিয়ালাইজ প্রফিট করতে হবে। তার মানে ক্লথ টেলারিং কে সেলিং প্রাইসে মাল ট্রান্সফার করছে এবং টেলারিং এর স্টকের মধ্যে কিন্তু ক্লথের মাল আছে, তাহলে আমাদের আনরিয়ালাইজ প্রফিট বার করতে হবে। এবং কতটা মাল আছে সেটা ওরা বলে দিল, 80% মাল ঢুকে আছে। ঠিক আছে, এবার বলছে জেনারেল এক্সপেন্সেস অফ দ্য বিজনেস অ্যাজ আ হোল ফর দ্য ইয়ার কামস টু 4,14,000, এটা আমরা জেনারেল প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে নেব। আর গ্রস প্রফিট আর্নড বাই ক্লথ ডিপার্টমেন্ট ডিউরিং দ্য ইয়ার 23-24, মানে লাস্ট ইয়ারে ওয়াজ 30% অন সেলস। লাস্ট ইয়ারে মানে ক্লথ ডিপার্টমেন্ট 30% রেটে প্রফিট হচ্ছে কি আর্ন। তাহলে আমরা শুরু করি, তাহলে আমরা ডিপার্টমেন্টাল ট্রেডিং পিএল এ লিখতে শুরু করি, যেরকম আমরা ট্রেডিং পিএল করি। প্রথমে লিখি টু ওপেনিং স্টক, টু ওপেনিং স্টক। তো ওপেনিং স্টক আমাদের কত কত দিয়ে দেওয়া আছে দেখো, আমাদের দেওয়া আছে ওপেনিং স্টক 10,80,000, আর এর আছে আমাদের 1,44,000। আচ্ছা, পারচেজ লিখি তাহলে টু পারচেজ, পারচেজ আছে 61,20,000, আর এর আছে আমাদের 90,000। ঠিক আছে, তারপর আছে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, ট্রেডিং এ আসবে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস 2,16,000 শুধু টেলারিং এর আছে, 2,16,000 মানে ক্লথের কিছু নেই। তারপর আছে আমাদের সেলস, তাহলে লিখি বাই সেলস। সেলস আমাদের দেওয়া আছে 72 লাখ ক্লথের, 72 লাখ। আর
72 lakhs আর একটা জিরো হবে 72 lakhs। আর টেলারিং এর আছে আমাদের 14,40,000 14,40,000 ঠিক আছে 14,40,000। আচ্ছা এবার সেলিং এক্সপেন্সেস তো প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাবে। এবার বলছে ট্রান্সফার ফ্রম ক্লথ ডিপার্টমেন্ট টু টেলারিং ডিপার্টমেন্ট, এক্ষুনি আমি শিখিয়ে দিয়েছি। তাহলে লিখবো বাই টেলারিং ডিপার্টমেন্ট, এ হলো রিসিভার, টেলারিং ডিপার্টমেন্ট ব্র্যাকেটে লিখবো ট্রান্সফার, বলে টাকাটা আমরা লিখবো ক্লথের ঘরে। তাহলে আমাদের কত টাকা ট্রান্সফার করেছে না 9 lakhs, ক্লথের ঘরে লিখবো, মানে হিসেব মতো এটা ক্লথের সেল আর টেলারিং এর পারচেজ হবে। আর এদিকে লিখবো টু ক্লথ ডিপার্টমেন্ট, টু ক্লথ ডিপার্টমেন্ট ব্র্যাকেটে লিখলাম ট্রান্সফার, বলে এটা টেলারিং এর ঘরে 9 lakhs, ঠিক আছে। আর ক্লোজিং স্টক আমাদের বলে দিয়েছে বাই ক্লোজিং স্টক, তাহলে এখান থেকে আমাদের গ্রস প্রফিট বার করতে হবে। ক্লোজিং স্টক আমাদের দিয়ে দেওয়া আছে 18 লাখ আর 2,70,000, 18 lakhs আর 2,70,000, ব্যাস আমাদের ট্রেডিং অ্যাকাউন্টটা হয়ে গেল। তাহলে টোটাল করতে লাগবে, এটা মুখোমুখি হয়ে যাবে 72 lakhs আর 18 lakhs হয় 90 lakhs, আর 9 lakhs মানে 99 lakhs, একটু বড় বড় ফিগার গুলো 99 lakhs, ঠিক আছে 72 আর 18 আর 90 আর 9 lakhs। আচ্ছা আর এখানে হলো 14,40,000 আর 2,70,000 মানে 17,10,000, 17,10,000। এখানে তাহলে আমরা লিখি অ্যামাউন্ট গুলো খুবই বড় বড় 99 lakhs, আর এটা হলো আমাদের 17,10,000, 17,10,000, ঠিক আছে। তাহলে এবারে আমাদের মাইনাস করতে লাগবে। দেখো এখানে 10,80,000 আর 61,20,000 রাউন্ড ফিগার হয়ে যাবে, মানে 71 লাখ তোমার হচ্ছে কি 72 লাখ, 72 লাখ মানে আমাদের এখানে হবে 72 লাখ মানে কত হয় 72 লাখ মানে কত হচ্ছে এখানে 17 lakhs, মানে 99 lakhs থেকে 72 হ্যাঁ মাইনাস করলে আমাদের কত হয় 27 lakhs, তাই তো 27 lakhs, 27 lakhs। আর এটা কত হবে মানে আমাদের 17,10,000 থেকে মাইনাস করতে লাগবে, হ্যাঁ 1,44,000, 90,000, 2,16,000 আর 9 lakhs, কত হয় 3,60,000, একদম 3,60,000। তাহলে আমরা লিখছি এখানে টু গ্রস প্রফিট সিডি, টু গ্রস প্রফিট সিডি। এবার গ্রস প্রফিটটাকে এখানে আমরা নিয়ে আসবো প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে বাই গ্রস প্রফিট বিডি। আমাদের টাকা কত আছে 27 lakhs, 27 lakhs, আর হচ্ছে কি মানে 3,60,000, 3,60,000। আর আমাদের একটা সেলিং এক্সপেন্সেস আছে, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে বসবে, আর কিছু আসবে না। সেলিং এক্সপেন্সেস, সেলিং এক্সপেন্সেস আমাদের দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছি 90,000 আর 36,000, 90,000 আর 36,000। তাহলে এবারে নেট প্রফিট বার করব। তাহলে এখানটা হলো আমাদের 27 lakhs, তাই তো 27 lakhs, আর এটা হলো 3,60,000, বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে এখানটা আমরা লিখি 27 lakhs, 27 lakhs আর 3,60,000। তো 27 lakhs থেকে 90,000 মাইনাস করলে 26,10,000 হয়, 26,10,000। আর 3,60,000 থেকে 36 মাইনাস করলে 3,24,000 হয়, 3,24,000। তাহলে এখানে লিখি টু নেট প্রফিট, টু নেট প্রফিট। তাহলে এই নেট প্রফিটটাকে আমরা জেনারেল প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে লিখবো। তার আগে আমাদের কিন্তু এই ক্লথ ডিপার্টমেন্ট টেলারিং এ কত পার্সেন্ট প্রফিটের মাল সেল করে সেটা কিন্তু আমাদের বলে দেয়নি। লাস্ট ইয়ারের প্রফিটের পার্সেন্টেজটা দিয়েছিল যে 30% অন সেলস,
কিন্তু এবছরে কত পার্সেন্টে প্রফিট করছে এই ক্লথ টেলারিং কে সেটা কিন্তু আমাদের বলে দেয়নি, সেটা কিন্তু আমাদের বার করে নিতে লাগবে। সেটা হয়তো যে ট্রান্সফার করছে তার প্রফিটের পার্সেন্টেজ আমাদের বার করতে হবে। কিভাবে না, তার গ্রস প্রফিট ডিভাইডেড বাই তার সেলস, সেলস মানে কিন্তু টোটাল সেল, টোটাল সেল মানে যেটা আউটসাইড সেল আছে প্লাস হচ্ছে কি যেটা ট্রান্সফার করেছে, দুটো মিলি, ঠিক আছে, ইনটু 100। তাহলে এখানে আমি লিখি যে রেট অফ গ্রস প্রফিট, রেট অফ গ্রস প্রফিট, রেট অফ গ্রস প্রফিট অন সেলস, on sales of cloth department, of cloth department। তো ক্লথের গ্রস প্রফিট আমাদের কত দেওয়া আছে 27 lakhs, 27 lakhs। আর ক্লথের সেল কত আছে দেখো 72 আর 9, তার মানে 81 lakhs মেলানোই আছে, 81 lakhs ইনটু 100, এটা করলে হয় 33.33% বা 1/3, और ফ্র্যাকশন আমরা লিখব 1/3, ঠিক আছে, বেশ মেলানো ফিগারে দিয়েছি। আচ্ছা, এইবারে এই ডিপার্টমেন্টাল নেট প্রফিটটা আমরা কিন্তু এখানে ট্রান্সফার করব জেনারেল প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে। তার আগে লাস্ট ইয়ারের যেটা প্রফিটের পার্সেন্টেজ আছে, মানে প্রফিট যেটা দিয়ে দেওয়া আছে আনরিয়েলাইজড প্রফিট, সেটাকে কিন্তু আমাদের এখানে বিডি বলে বসাতে লাগবে। সেটাকে আমরা আগে লিখি যে বাই প্রফিট প্রভিশন বিডি, প্রফিট প্রভিশন বিডি, এটাকে আমি পরে বসাচ্ছি। তার আগে আমি ডিপার্টমেন্টাল টাকাটাকে আমি ক্যালকুলেশন পরে করে দিচ্ছি। তার আগে আমি এখানে ডিপার্টমেন্টাল নেট প্রফিটটাকে ট্রান্সফার করি বাই ডিপার্টমেন্টাল নেট প্রফিট, বাই ডিপার্টমেন্টাল, মন দিয়ে শুনবে, মন দিয়ে দেখবে, বাই ডিপার্টমেন্টাল নেট প্রফিট, নেট প্রফিট। তাহলে আমাদের কত কত আছে, ক্লথ ইনারে লিখে করবে, আর টেলারিং আমাদের আছে 26,10,000, আর তোমার 3,24,000, 3,24,000, তাহলে এক করলে কত হয় 26,10,000 আর 3 লাখ মানে 29,34,000। তাহলে এখানে আমি লিখছি 29 লাখ, এখানটা লিখছি 29,34,000, 34,000। এইবার আমরা কি করব, এই বছরে যেটা আনরিয়েলাইজড প্রফিট সেটাকে আমরা ডেবিট সাইডে বসাবো। তার আগে একটা জেনারেল এক্সপেন্সেস আমাদের বলে দেওয়া আছে, সেটাকে লিখি। জেনারেল এক্সপেন্সেস অ্যাজ আ হোল বলে দিয়েছে 4,14,000, সেটাকে আমরা লিখি আগে টু, মানে আনঅ্যালোকেটেড এক্সপেন্সেস, টু জেনারেল এক্সপেন্সেস, টু জেনারেল এক্সপেন্সেস আমাদের কত দেওয়া আছে 4,14,000, 4,14,000। এবার আমরা এই বছরের আনরিয়েলাইজড প্রফিটটাকে করব টু প্রফিট প্রভিশন, টু প্রফিট প্রভিশন। তাহলে এটার জন্য একটা ওয়ার্কিংস করলে খুব ভালো হয়। তাহলে এখানে এটা হলো আমাদের 1 নাম্বার ওয়ার্কিংস, এটা হলো আমাদের 2 নাম্বার। তাহলে লিখছি এখানে যে প্রভিশন ফর unrealized profit, provision for unrealized profit for আমাদের এটা তো 24-25 ইয়ার for 2024-25। তো দেখো আমাদের টেলারিং এর স্টক আছে 2,70,000, টেলারিং এর স্টক আছে 2,70,000, তার মধ্যে ক্লথের মাল আছে 80%, আর প্রফিটের পার্সেন্টেজ আমি আর ফ্র্যাকশনে নিয়ে নিলাম হলো 1/3। পরিষ্কার বলে দিয়েছে যে টেলারিং এর স্টকের মধ্যে ক্লথের মাল থাকে কিন্তু তোমার 80%। এটা একটু ক্যালকুলেট কর, তাহলে 27 লাখের 80% তার হচ্ছে কি 1/3। এইটা হবে আমাদের এই বছরের প্রফিটের মানে আনরিয়েলাইজড প্রফিট 72,000। কত 72,000, 72,000। তাহলে সেটাকে আমরা এখানে লিখে দিই 72,000। এবারে লাস্ট ইয়ারের আমাদের আনরিয়েলাইজড প্রফিটটা বার করতে হবে এবং তারও কিন্তু প্রফিটের পার্সেন্টেজ আমাদের দিয়ে দিয়েছে। তাহলে এটাকে লিখছি আমরা 3 নম্বর প্রভিশন, প্রভিশন দেখতে পাচ্ছ নিশ্চয়ই, প্রভিশন ফর আনরিয়েলাইজড প্রফিট, প্রভিশন ফর আনরিয়েলাইজড প্রফিট ফর আমাদের ওরা বছর বলে দিয়েছে মানে লাস্ট ইয়ারে তোমার 23-24, 2023-24। দেখো
ক্লথের, হ্যাঁ, এই বছরের ক্লোজিং স্টকের উপরে এই বছরের প্রফিট হলো, তো লাস্ট ইয়ারের ক্লোজিং স্টকের উপরে লাস্ট ইয়ারের মানে রিয়েলাইজ প্রফিট হবে। তো এই বছরে যেটা ওপেনিং স্টক সেটাই হলো আমাদের লাস্ট ইয়ারের ক্লোজিং স্টক, তার মানে 44,40,000, 44,40,000 এই বছরের যেটা হচ্ছে কি ওপেনিং স্টক সেটাই লাস্ট ইয়ারের ক্লোজিং স্টক। তার উপরে 80% তো সবসময় মাল থাকে, আর লাস্ট ইয়ারের প্রফিটের পার্সেন্টেজ কিন্তু ওরা বলে দিয়েছে আমাদের 30%। এটা করলে কত হয়? 14,40,000 ইনটু 80% ইনটু 30%, 34,560। কত? 34,560। 34,560। ঠিক হয়েছে ক্যালকুলেশনটা? 34,560 আরেকবার দেখে নেন, 14,40,000 ইনটু 80% ইনটু 30%, 34,560। তাহলে এখানে আমরা লিখবো 34,560, আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল 34,560। এবার আমরা জেনারেল প্রফিট অফ লস অ্যাকাউন্টে টোটাল করব। একটু টোটাল কর, 29 লাখ, হ্যাঁ, 34,000, 29 লাখ 34,000 আর 34,560 অ্যাড করলে কত হয়? 29,68,560। 68,560। গুড, ঠিক। তাহলে এখানটা লিখি 29,68,560। এবার আমরা মাইনাস করব, হ্যাঁ, 4,14,000 আর 72,000 মাইনাস করলে কত হয়? 4,14,000 আর 72,000, 24,82,560। 24,82,560। এটাই হয়ে গেল আমাদের মানে কম্বাইন্ড নেট প্রফিট। তাহলে এখানে আমরা লিখব এই ছিল আমাদের অঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু আমি যথেষ্ট স্ট্যান্ডার্ড অঙ্ক করিয়ে দিলাম, হ্যাঁ। আর আমাকে একটু ফোন করলে কিন্তু আর কোন কোন অঙ্কগুলো করতে লাগবে, সব অঙ্ক এত বড় বড় অঙ্ক অনেকগুলো তো ভিডিও করে করে দেওয়ার পক্ষে সম্ভব না। তোমরা যদি আমাকে যদি ফোনে ফোনে একটু জিজ্ঞেস করে নাও স্যার কোন অঙ্কগুলো করবো, আমি কিন্তু সেগুলোকে তোমাদের কিন্তু মার্ক করে দিতে পারবো, কারণ এত বড় বড় অঙ্ক এতগুলো চ্যাপ্টারে সব তো ভিডিও দেওয়া সম্ভব না, ঠিক আছে? তো তার জন্য আমার ভিডিওগুলো রেগুলার খেয়াল করো, আর একটার সঙ্গে আরেকটা ভিডিও কিন্তু না দেখলে, আগেটা না দেখলে কিন্তু পরে তোমরা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? তো থ্যাংক ইউ।